এবং এই পর্যায়ে আমরা যুক্ত হতে যাচ্ছিলাম ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনের সাথে। তিনি বিএনপিরও শীর্ষ নেতা। জনাব খায়রুল কবির খোকন, আপনাকে স্বাগত এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি যখন 90-তে জিএস হলেন তখন আপনারা বেশ অনেকটা অপরিচিত মুখ ছিলেন, তার চেয়ে অনেক বড় বড় ডাকসাইটের নেতা ছিল, কিন্তু আপনি এবং আমানুল্লাহ আমান আপনাদেরকেই দেয়া হলো এবং পরবর্তীতে দেখা গেল যে ক্ষমতার কেন্দ্রে বিএনপিও চলে আসলো যখন জাতীয় নির্বাচন হলো। এই ডাকসু নির্বাচনের সাথে অনেকে বলেন জাতীয় নির্বাচনের সম্পর্ক নেই, কিন্তু একেবারেই কি নেই? না, অবশ্যই ডাকসুর সাথে জাতীয় রাজনীতির একটা সম্পর্ক রয়েছে, এটা ইতিহাসই বলে আর কি। ইতিহাস তো আমরা ইতিহাস যদি আমরা দেখি, ডাকসু একটি এই দেশের একটি সার্বজনীন গণতান্ত্রিক একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি দেশ জাতির জন্য, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, যা এই ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট, সেকেন্ড পার্লামেন্ট এবং আন্দোলনের স্মৃতিকাগার। আমাদের ভাঙার ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 69 গণ অভ্যুত্থান, 71 মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর সফল ছাত্র গণ অভ্যুত্থান, তারপরে সর্বশেষ এই 2000 যে 24-এর জুলাই আগস্টে যে ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্যে দিয়ে যে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে, যে ফেসিবাদের পতন হয়েছে, একটা দানবীয় সরকার, মাফিয়া সরকারের পতনের পরে একটা মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এটা তো আমাদের এই ডাকসু এবং ছাত্র রাজনীতির এই ঐতিহ্যের ধারাবাহিকতায় কিন্তু এটা হয়েছে। এবং আমরা যে বলেছেন ডাকসুতে আমরা যে 90-এ আমরা খুব অপরিচিত মুখ ছিলাম তা নয়, কারণ আমরা এই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন 1982 সালের 24শে মার্চ একটি ওই সময় অবৈধভাবে ক্ষমতা দখল করার পর গণতন্ত্র সরকারের কাছ থেকে যখন স্বৈরাচার এরশাদ গণতান্ত্রিকভাবে অস্ত্রের ভয় দেখিয়ে সেখানে গায়ের জোরে সে ক্ষমতা দখল করার পর থেকে কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম, লড়াই সংগ্রাম করেছি দীর্ঘ 9 বছর। এবং আমি তার আগেও ধরেন আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি শাখা দলের প্রেসিডেন্ট ছিলাম, তাছাড়া আমি ছিলাম ওই ডাকসু এজিএস করেছিলাম 89 দুদুরিপন প্যানেলে। সেখানে 90-এ আমি আমান আলম আমরা প্যানেলে, আমরা পূর্ণ প্যানেলে আমাদের অনেক ভোটের ব্যবধানে বিপুল ভোটে আমরা ফুল প্যানেলে বিজয়ী হয়েছিলাম 21টি পদের মধ্যেই। এবং আমার হলগুলিতে 16টি হল ছিল তখন। সেই হলগুলোর মধ্যে আমরা 16টির মধ্যে 14টি হলেই আমরা সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ শাসন পেয়েছিলাম হল সংসদে। এটা আমাদের বিশাল বিজয় ছিল। সেই বিজয়ের পিছনে কারণ ছিল যে আমরা যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যে আমাদের ভূমিকা ছিল, এই ছাত্র সমাজ আমাদের উপরে আস্থা বিশ্বাস রাখতে পেরেছিল যে আমাদের ভোট দিলে আমরা স্বৈরাচারের পতন ঘটাবো। তো এই আস্থার বিশ্বাসের প্রেক্ষিতে আমরা বিজয়ী হয়েছিলাম, সেটাকে আমরা বাস্তবে রূপ দিয়েছিলাম। আমাদের ডাকসুর নেতৃত্বেই সর্বদলীয় ছাত্রকে গঠিত হয়েছিল, সেই জিহাদ লাসকে সামনে রেখে। সেই তখন থেকে সারা দেশে আন্দোলনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল। আমরা সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠন এক্সেপ্ট জামাত শিবির এবং ছাড়া ওই আপনার জাতীয় পার্টি ছাড়া সমস্ত রাজনৈতিক দল আমরা একটি প্ল্যাটফর্মে এসেছিলাম, ঐক্যবদ্ধভাবে আন্দোলনে আমরা করেছিলাম। আপনার সময় সেই ডাকসু নির্বাচন এবার আমি দেখছি যে ডাকসুতে কিন্তু অনেক ভোটার ভোট দিয়েছেন, অলরেডি 82%। আপনাদের সময় কি এমন ভোট পড়েছিল? পার্থক্যটা কোথায় দেখছেন? একটু বোধহয় কম ছিল, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। কিন্তু এবারে যে সর্বোচ্চ আমি দেখলাম একটি হলে বোধহয় আমরা দেখলাম যে 85% যেটা এসএম হলে। ভোটারদের আগ্রহের পেছনের কারণটা কি হতে পারে যে দেশে অনেক বছর নির্বাচন নেই? না, এই দীর্ঘদিন তো তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জাতীয় রাজনীতিতে যেমন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল দীর্ঘ 16 বছর। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে, আমি আর ডামি হয়েছে। এবং আমাদের দেখেছি যে বিনা ভোটে নির্বাচিত হয়েছে 154টি আসন। এগুলো তো আমরা দেখেছি, জনগণ তো ভুক্তভোগী, তাই না? আমার মৌলিক অধিকার, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যাই এবার একটা মুক্ত পরিবেশে, একটি স্বাধীন অবস্থা, আমরা এখন মুক্ত পরিবেশ। এখন তো কোনো বাধা নেই, এখন তো কোনো স্বৈরাচার, কোনো ফেসিস্ট, কোনো দানবীয় সরকার, মাফিয়া সরকার নেই। এখন দেখলে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আছেন এবং তার অধীনে একটা নির্বাচন ঘোষিত হয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের রমজানের প্রাক্কালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে সামনে রেখে ডাকসু নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা খুব আমাদের সিগনিফিক্যান্ট। এবং এই নির্বাচনের সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনটা জাতীয় রাজনীতির ইতিবাচক প্রভাব পড়বে এবং জনগণও অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হবে যে না, ভোটারের যে অতীতে যে আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে, মানুষ যে ভুক্তভোগী, তাদের প্রার্থীকে নির্বাচিত করতে পারে নাই, তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সংসদে বাড়াবে। জনগণের যে সরকার, রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক তো দেশের জনগণ, আমাদের সংবিধানে দেওয়া আছে। সেই জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, এটাই জনগণের প্রতিষ্ঠা। এবং ছাত্র রাজনীতিতে ডাকসু সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচিত হবে। কিছুদিন পরে আবার আমি দেখতে পাচ্ছি যে ডাকসু হচ্ছে, বাকসু হচ্ছে, ইকসু হবে এবং সব ছাত্র সংগঠন। এটা ডাকসু হলো
প্রাণকেন্দ্র, মানে পুকুরের মাঝখানে ডিল পড়লে যেমন ঢেউটা গিয়ে পারে গিয়ে পড়ে, ডাকসুটা হলো এরকম আর কি। আমাদের 90-এর সময় আমরা প্রায় 375টি বিশ্ববিদ্যালয় কলেজে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয়ী হয়েছিলাম ছাত্রদল, যার কারণে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে কিন্তু আমরা ছাত্র কনভেনশন করে আমাদের বিএনপির চেয়ারপারসন 3 বারের আমাদের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করে আমরা কিন্তু এই দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠনকে বলেছিলাম সকল দ্বন্দ্ব সংঘাত ভুল বুঝে অবসান ঘটিয়ে আমাদের এক বৃহত্তর স্বার্থে মানে স্বৈরাচারের পতনের স্বার্থে আসেন একটি মঞ্চে আসি। এই আহ্বানের পরবর্তীতে কিন্তু আমরা ডাকসুর নেতৃত্বে হয়েছিল। আমাদের আগে ডাকসু ছিল, তারা কিন্তু মানে সেইভাবে করতে পারেনি, কারণ তারা এককভাবে ছিলেন না, তারা ছিলেন মানে সংগ্রাম পরিষদ থেকে হয়েছিলেন। খোকন ভাই, বিরতির যেমনটি সৌমিক বলছিল যে 65 to 70% মতন সেসব কেন্দ্রে হচ্ছে, মানে আমরা ধারণা করতে পারি যে অ্যারাউন্ড 70 to 75% এখনো পর্যন্ত ভোটার টার্ন আউট রয়েছে। এইবারে শিক্ষার্থীদের একটা মানে তারা যেটি চাচ্ছেন যেন কোনো ছাত্র সংগঠন লেজুর ভিত্তিক রাজনীতি না করে। তো ছাত্রদল তো এবার প্যানেল দিয়েছে এবং আপনারা তাদের মাদার অর্গানাইজেশন রয়েছেন, তা আপনাদের সময় কি এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে, এটা না হওয়ার কোনো কারণ দেখি না। কারণ আমাদের ছাত্রদল যদি এখন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে সেটা কি স্বাভাবিক? অবশ্যই আমি এটা সমর্থন করি। এটা করি কারণ আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন থাকতে হবে। আমরা আগামী দিনে এই যে আমাদের যে ইশতেহার ঘোষণা করা হলো 10 দফা ছাত্রদলের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনেক সমস্যার মধ্যে রয়েছে, আবাসিক সমস্যা, পরিবহন সমস্যা, আমাদের খাদ্যের মানের সমস্যা, তারপরে অনুকূল পরিবেশ, গেট রুম সমস্যা, তারপরে ওই যে আমাদের রয়েছে যে বিভিন্নভাবে ক্যাম্পাসে যে বহিরাগতরা এসে সন্ত্রাসী কর্মকাণ্ড, পরিবেশের সুন্দর একটি সহাবস্থানের যে বিষয়গুলি, সেই বিষয়গুলিকে নিশ্চিত করতে গেলে এবং আমাদের দল বড় দল, একটি সর্ববৃহৎ একটি দল আমাদের মনে করি, সেই একটা উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল আমাদের দল। আমরা যখন অতীতে নির্বাচিত হয়েছিলাম, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কমিটমেন্ট করেছিলাম, ওয়াদা করেছিলাম যে আমাদের কি কি করবো, এর মধ্যে উল্লেখযোগ্য পরিবহন সমস্যা, অনেকগুলো বাস আমরা দিয়েছিলাম মানে আশেপাশের জেলা থেকে মানে পরিবহনে আসার জন্যে এক, আর দ্বিতীয়ত হলো যে খাদ্যের মান আমরা ভালো করার জন্য আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 1 কোটি টাকা এনে আমরা দিয়েছিলাম, ফিস ডিপোজিট করে রাখা হয়েছিল, ওই টাকার দিয়ে ইন্টারেস্টের টাকা দিয়ে ভালো খাবারের মান দেওয়ার জন্য, এবং হল নির্মাণ থেকে শুরু করে একাডেমি হল নির্মাণ করা এবং আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য বড় এই কাজগুলি করার জন্যে আমার দলের থেকে যে আমি সুযোগটা পাবো, অন্যরা তো স্বতন্ত্র প্রার্থীরা তাদের অনেক ব্যাক পেতে হবে, কারণ আমরা যেটা সহজে আদায় করে আনতে পারবো আমাদের দলের, এবং দল যদি রাষ্ট্রীয় জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি দল পরিচালনার দায়িত্ব পায় আর কি আমাদের দল, তাহলে অবশ্যই আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি, এখন তো মানে আমাদের এই প্রতিশ্রুতিগুলো তো আমরা এখন তো ইন্টারনেট কম্পিউটারের যুগ, এখন তো আমার সমস্ত কিছু আমাদের যে যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মিডিয়া যেভাবে আজকে নিচ্ছেন, অতীত এই সুযোগগুলো ছিল না 90-এর, ওই থেকে আমরা ছিলাম। তারপরে কিন্তু আমরা যেটা কমিটমেন্ট করেছি আমরা অধিকাংশগুলি বাস্তবায়ন করেছি। যেমন আমরা বলেছি ফ্লোরে মিছিল করবো না, ছাত্রদের ক্লাসের সমস্যা সেটা বন্ধ করেছিলাম, পোস্টার ছাড়ানো যাবে না যেখানে সেখানে সেটা বন্ধ করেছিলাম, আমরা ক্যাফেটেরিয়া করেছিলাম যেন ছাত্ররা দুপুরবেলায় যেন ভালো মানের খাবার খেতে পারে তার সুযোগ করে দিয়েছিলাম। আবাসনের কোনো ব্যবস্থা কি নিয়েছিলেন সেই সময়? হ্যাঁ, নিয়েছিলাম, আমাদের হল করার নিয়েছিলাম, যে হল তো আমাদের সময় বেশ কয়েকটি হল আমরা করেছিলাম। তো সেই কিন্তু আগামী দিনেও আমাদের ধরেন আমাদের 40,000 শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে আমাদের আবাসিক অর্ধেকের মতো হবে আর অনাবাসিক বেশিরভাগ রয়েছে আমাদের সেখানে। তাদের সবার মানে ইয়ে করা মানে আবাসিক সমস্যা ওভারনাইট করা সম্ভব না, কিন্তু আমাদের হল আছে মানে এখন 19টি হল বোধহয় এখন আমাদের, মেয়েদের 5টি হল, ছেলেদের মানে আমাদের 14টি হল, হ্যাঁ 19টি হল রয়েছে। কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের জন্য অপ্রতুল, আমার মনে হয় যে আরও আমাদের ব্যবস্থা বাড়াতে। আমাদের সময় ছিল সোফারাইন যে আমাদের 28,000 বোধহয় আমাদের সময় ছিল মানে ভোটার ছিল, এখন কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি আর কি। তো তাদের যে
মানে তাদেরকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা, মানে তাদের সুযোগ সুবিধার জন্য, সেটা আমাদের অবশ্যই বিষয়টা এই বর্তমানে যে মাথায় রাখবেন। যারা নির্বাচিত হবে যদি দলীয় যারা লেজুরভিত্তিক সংগঠনে, যারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল আমরা দিয়েছি, আমাদের যে আবিদ হামিদ বা ময়েদের যে প্যানেল দিয়েছি, সেই প্যানেল যদি বিজয়ী, আমরা আশাবাদী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাল্লাহ। তো সেখানে বিজয়ী হলে তো যে কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্ট আমাদের দল যদি আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে এই যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। এন্ড অফ দ্য ডে আবার তো আমাদের যেতে হবে জনগণের কাছে, দায়বদ্ধতা জবাবদিহিতা তো আমাদের রয়েছে। আর যারা স্বতন্ত্র হবে, অন্য দল থেকে হবে, তারা যদি নির্বাচিত না হতে পারে, তাহলে তো সেই দাবিগুলো আদায় করে নিয়ে আসা তাদের জন্য একটু কঠিন হবে। আমি মনে করি যে এই অ্যাডভান্টেজটা আমাদের রয়েছে, এবং আমাদের কাছে মানুষের তখন বলতে পারবে যে আপনারা যে দল ক্ষমতা আপনি কেন দিচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে বর্তমানে যে আমাদের বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আমরা রয়েছে, সেখানে কিন্তু নিরপেক্ষতা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দিয়েছি অতীতে যে থার্ড ক্লাস বা শিক্ষকরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটা হয়েছে, এবং দেখেছি যে তারা কিভাবে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছিল, সেটা তো মানে আমরা দেখেছি অতীতে কিভাবে করা হয়েছিল। এবং তারা ওই বিশ্ববিদ্যালয়ের যে হলগুলিতে প্রক্টর এবং কোনো নিয়মই ছিল না, এবং নিয়ম নীতি ছিল না, এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও দেওয়া হয় না। এবারে আমরা একটু জাস্ট অবস্থাটা দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়। খোকন ভাই, আমাদের এখনো পর্যন্ত যেটি বললাম যে 65 to 70% ভোট কাস্টিং এর খবর আমরা পাচ্ছি, বা তার কিছু বেশি। কিছু কেন্দ্রে অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলোকে আপনার কাছে অনেক বড় কিছু মনে হয়েছে নাকি? না, খুব বেশি মোটা দাগের বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, যে কারণে সেখানে ভোট কেন্দ্র মানে স্থগিত করতে হবে, বন্ধ করতে হবে, এই ধরনের কোনো ঘটনা, সংঘাত সংঘর্ষ বা হয়নি। কিন্তু কারচুপির কিছু অভিযোগ এসছে, যে তারা ইঞ্জিনিয়ারিং করছে, ওই একে অপরের বিরুদ্ধে করা হচ্ছে। যেমন শিবিরের প্যানেলের বিরুদ্ধে অভিযোগ করছে একটি স্বতন্ত্র প্রার্থী, একজন নারী প্রার্থী, সে শ্রেষ্ঠা, সে অভিযোগ করেছে যে ওই জামাত শিবিরের ওরা মানে সেখানে কারচুপি করছে, সেখানে অভিযোগ করেছে। এবং তারা বিভিন্ন সময় দেখেছে তাদের পক্ষে গিয়ে বোধহয় ব্যালট পেপারে আগে থেকে মানে ক্রস চিহ্ন দিয়ে নিয়ে গিয়েছিল, যে কি জিয়া রহমানের নামে একজন পুলিং অফিসার বোধহয়, তাকে বোধহয় প্রত্যাহারও করা হয়েছে কার্জন হলে, আমরা ফেসবুকে দেখেছি আর কি। তো আমার মনে হয় যে এটা নিয়ে অভিযোগ করেছে আমার যে প্রার্থী, সেখানে আবিদ, সেও অসন্তোষ প্রকাশ করেছে যে সেখানে কর্তৃপক্ষ তারা তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, তারা নিরপেক্ষ। আবিদের বিরুদ্ধে কিন্তু আবার প্রতিপক্ষরা অভিযোগ করছে, পাল্টাপাল্টি অভিযোগ আছে, যার জন্য আমাদের একজন নারী একজন সম্পাদককে বোধহয় রোকেয়া হলে বোধহয় তাকেও নাকি একটু একজন শিক্ষয়িত্রী বোধহয় তাকে আবার একটু হুমকিও দিয়েছে নাকি, এই ধরনের ছোটখাটো অভিযোগ আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরপেক্ষতা মানে নিয়ে মানে বড় ধরনের কোনো অভিযোগ নাই, বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটেছে। তো মোটা দাগে কিছু ঘটনা ঘটেনি, যেটা আমি মনে করি যে নির্বাচনের জন্য খুব একটা বড় হুমকি হতে পারে বা নির্বাচনের মানে প্রশ্নবিদ্ধ হতে পারে। এই দুই একটি ঘটনা মনে হচ্ছে যে এগুলো যদি তাৎক্ষণিকভাবে প্রশাসন হয়তো এগুলো করেছেন, মানে ব্যবস্থা নিয়েছেন, ব্যবস্থা নিয়ে থাকলে আমার মনে হয় যে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমার লাইভ দেখতে পাচ্ছি আমরা মিডিয়াগুলিতে, ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া এবং সামাজিক যোগাযোগ সবগুলোতে হচ্ছে। যদিও আমাদের যাওয়া একটু নিষেধ রয়েছে, আমরা যাইনি, আমাদের মধ্যে কিছু একটু অসন্তোষ মানে কষ্ট আছে যে আমরা আমাদের প্রিয় ক্যাম্পাস, যেই ক্যাম্পাসে দীর্ঘদিন আমরা পদচারণা করেছি, সেখানে যাওয়ার সুযোগ হয়নি। এবার আমাদের আচরণবিধি তারা করেছেন, এটা আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু সেখানে আমাদের অতীতে যে আমরা হয়েছে আর অতীতে আমরা আমাদের প্যানেলের পক্ষে গিয়ে আমরা প্যানেল পরিচিতি করা, যে ছাত্র সমাজকে তুলে ধরা, মানে আমাদের এই সময় আমরা কি করেছিলাম, তারা কি করবে, তাদের পক্ষে দু একটি কথা বলার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা তারা রাখেনি আর কি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষা পরিবেশ পরিষদ, ছাত্র সংগঠন তারা সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আমাদের আর কিছু বলার নেই আর কি। আমরা হল সংসদ এবং ডাকসু প্যানেলে আমাদের যাওয়া বা ক্যাম্পাসে পদচারণা করা, ভোট চাওয়া, এক উৎসবমুখর পরিবেশে অতীতে হয়েছে। আমাদের সময় 89-90-তে আমরা যেভাবে আমাদের শুভাকাঙ্ক্ষীরা, শুভান্নদায়ীরা তারা ক্যাম্পাসে গিয়ে আমাদের পক্ষে তারা প্রচারণা চালিয়েছে। তখন তো লিফলেট, পোস্টার, ব্যানার এবং বিলবোর্ড সবই ছিল, তখন তো রাজনৈতিক সৌহার্দ্য একটু বেশি ছিল, এখনকার চেয়ে ছিল না। এখন কিন্তু পোস্টার নিষেধ করেছে, মিছিলের বোধহয় সীমাবদ্ধতা, কার কতটুকু মিছিল করতে পারবেন, পোস্টার দেওয়া যাবে না, বিলবোর্ড ব্যানার দেওয়া যাবে না, তো এইগুলা তখন ছিল আর কি। প্যানেল পরিস্থিতি সেভাবে আমাদের